আমি যা ছিলাম তাই থেকে গেছি আজও, একই মতো থেকে যায় গ্রাম রাজধানী। শঙ্খ ঘোষের সেই অমোঘ কথা। দেখুন, ভোট আসে ভোট যায়, কখনো কখনো এক সরকার আসে আরেক সরকার যায়, কখনো আগের সরকারই থেকে যায়। কিন্তু এই বাংলার দুর্ভাগ্য কি জানেন? হিংসা আমাদের পিছু ছাড়ে না। মহিলাদের মাথায় বাঁশের বাড়ি পড়ে, প্রার্থীদের গলা ধাক্কা দেওয়া হয়, ভোটারদের বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয় না, এজেন্টদের মাথা ফাটিয়ে দেওয়া হয়। চুপ, গণতন্ত্রের উৎসব চলছে। আর আমরা তথাকথিত সংস্কৃতিবান, রাজনীতি সচেতন বাঙালি, আমাদের নাগরিক সমাজ, আমরা সবাই মিলে অসহায়ভাবে ভোটের নামে এই অর্থহীন হিংসার তাণ্ডব দেখতে থাকি। কেউ হিংসার মধ্যে গণতন্ত্রের নামে উদ্বাহু হয়ে নৃত্য করেন, আর অল্প কেউ কেউ তার মধ্যে সাহস করে প্রশ্ন তোলেন, দায়ী কে? নির্বাচন কমিশন, রাজনৈতিক নেতানেত্রীরা, নাকি আমরা, যারা এই হিংসাকে অনিবার্য ভবিতব্য বলে মেনে নিয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো সব কিছু সহ্য করে যাই? আজ এই অনুষ্ঠানে তাই রাজনৈতিক নেতাদের সঙ্গে সমাজের বিশিষ্টরাও রয়েছেন। আজ প্রস্তাবের পক্ষে বিপক্ষে তর্ক নেই, আছে বিষয় এবং প্রবল আশাবাদ যদি শেষমেশ কিছু বদলানো যায়। আজ এই সভার বিষয়, কোথাও হুমকি কোথাও মার, হিংসা দেখালো দাপট তার, কমিশন নাকি দায় নেতার। আমার প্রথম বক্তা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক, নমস্কার। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মধ্যে আছি। চোখে মুখে বিনয় বিনয় ভাব, কথাবার্তায় নতুন কিছু করার প্রতিশ্রুতি, রং বেরঙের পতাকা নিয়ে, ফেস্টুন কাটআউট নিয়ে আমরা সবাই মানুষকে একটা উন্নত থেকে উন্নততর আধুনিক জীবন উপহার দেবার স্বপ্নে বিভোর করে রেখেছি। আমরা কি করতে পেরেছি তা মানুষ জানে, আমরা কি করতে পারবো তাও হয়তো মানুষের অজানা নয়। কিন্তু আমরা যারা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছি, তারা সামাজিক বহুত্ববাদের সঙ্গে রাজনৈতিক বহুত্ববাদকে মেনে নিয়েছে। আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সাম্প্রতিককালের নির্বাচন দেখেছি, লোকসভা নির্বাচন দেখেছি, এখন পশ্চিমবঙ্গের 8 দফায় নির্বাচন দেখছি। ঠিক 2011 সালের আগে আমাদের রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে বক্তৃতায় বলে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে 9-10 দফা নির্বাচন চাই, কারণ সিপিআইএম এর হারমাদ এবং পুলিশের যৌথ আক্রমণের সামনে মানুষ প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। তাই নির্বাচনকে যদি অবাধ এবং শান্তিপূর্ণ করতে হয়, নির্বাচনে যদি জনমানসের প্রকৃত প্রতিফলন ঘটাতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে এতগুলো দফায় নির্বাচন চাই। আমরা দেখলাম সেদিন পশ্চিমবঙ্গের মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। মানুষ জানতেন প্রত্যেকটা বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়া যাবে না, শিক্ষাঙ্গনকে সংঘর্ষমুক্ত করা যাবে না। কিন্তু তাও মানুষ ভোট দিলেন, কারণ ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। তিনি বলেছিলেন আমাদের সামনে দাঁড়িয়ে, আমি থান কাপড় বিতরণ থেকে মুক্ত করে দেব, বাইক বাহিনীর তাণ্ডব থাকবে না, মানুষ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করবে। 6 দফায় নির্বাচন হয়েছিল। 8 দফা নির্বাচনের দাবির দস্তাবেজ পেশ করেছিলেন সেদিনকার তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল রায় নির্বাচন কমিশনের কাছে। ঠিক আরও কিছুদিন যদি আমরা ফিরে যাই, 1977 সালে মুখ্যমন্ত্রী হয়ে জ্যোতিবাবু তার প্রথম বেতার ভাষণে বললেন, আমি কিছু পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় মুক্ত করব। পুলিশ কোনোদিন গুলি চালিয়ে আর কোনো গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারবে না। তার ফল কি আমরা প্রত্যেকে দেখেছি। মানুষের কণ্ঠস্বরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, সমস্ত বিরোধী বক্তব্যকে বাজেয়াপ্ত করা হয়েছে, একটা বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি নিয়ে একটা হেজিমনিক থেকে সরে গিয়ে আমরা 10 বছর আরেকটা সরকারের মধ্যে এসেছি। ঠিক তার কাছে এই সময়ের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারকে যদি আমরা দেখি, যে বিহারে একসময় জাতপাতের রাজনীতিতে সম্পূর্ণ উত্তাল ছিল, বুরা বাল সাফ করো, তিলক তরাজু আর তলোয়ার ইনকো মারে জুতা চার, এই শব্দবন্ধ নিয়ে যে সমস্ত অতীতের লইহাপন্থীরা পরবর্তীকালে কনস্টিটিউশনে ঢুকে পড়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তারাও কিন্তু কার্যত এক প্রকার ওই দাবিয়ে রাখার রাজনীতি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবার রাজনীতির মধ্যে ঢুকেছে। বিভিন্ন উচ্চবর্ণের সেনা তৈরি হয়েছে, দরিদ্র প্রান্তিক মানুষের, নিম্নবর্ণের মানুষের ভোটাধিকার তারা কেড়ে নেবেন, এবং তারা কেড়ে নিয়েছিলেন। কিন্তু আবার মানুষই, সে রাজনৈতিক পতাকা হোক বা অন্য কোনো পতাকা হোক, বাম হোক কিংবা অতিবামী হোক, তারা তাদের অধিকারকে ফিরে পেয়েছে। আজ বিহারের নির্বাচন দেখলাম, বুথ দখল নেই, সংঘর্ষ নেই, বোমাবাজি নেই, ইন্টিমিডেশন নেই, জীবন্ত দম্পতিকে আগুনে পুড়িয়ে মারা নেই,
প্রার্থীর ওপরে আক্রমণ নেই, বুথ দখলের বিরাট কোনো ঘটনা নেই। আমরা এভাবেই কিন্তু বিহারের নির্বাচন দেখলাম। কিন্তু যারা 10 বছর এই রাজনীতি করলেন রেস্টোরেশন অফ ডেমোক্রেসির নামে, যারা 8 দফা নির্বাচনের দাবি করেছিলেন 2011 সালে, আজকে যখন সত্যি সত্যি 2021 সালে এসে 8 দফা নির্বাচন হলো, তা আমার মনে হয় তা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, বাঙালি অস্মিতাকে তা আঘাত করেছে। কেন আঘাত করেছে? সাংস্কৃতিক পীঠস্থান। আমরা বারবার মানুষের সামনে দাঁড়িয়ে একটা উন্নাসিকতার কথা বলি যে আমরা গোবলয় থেকে সম্পূর্ণ ভিন্ন, আমাদের সংস্কৃতি আর ওদের ওই খৈনি যারা খান পানপরাগের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। ওদের সঙ্গে বাঙালিকে এক জায়গায় বসিয়ে রাখলে চলবে না। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা কোনো নির্বাচনকে বিনা রক্তক্ষয় করতে পারি না। আমরা যারা বাঙালি, আমরা যারা এই পলিটিক্যাল ফ্রেটার্নিটিতে আছি, যে কোনো রাজনৈতিক দলে থাকি না কেন, আমরা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কোনো সমবায় নির্বাচন কিংবা স্কুল কলেজের নির্বাচনও অবাধ বোমাবাজি দেখছি। তার কারণ হচ্ছে আমাদের এই সমাজের একটা রাজনীতিকরণ হয়ে গেছে। জীবনের প্রত্যেকটা উত্থান পতন, প্রত্যেকটা ঘটনাকে আমরা রাজনীতি দিয়ে ছুঁতে চাই। জীবনের প্রত্যেকটা রাজনৈতিক সংঘর্ষকে আমরা কোনো না কোনো সময় নিজের দিকে ঝোল টানার মতো ব্যবহার করি। ঘরে বাইরে আমাদের কাছে উদাহরণ যা আছে তা কোনো সময় ক্ষুধাহরণ সুধাহরণের উদাহরণ নয়। আমরা দীর্ঘ 50 বছর ধরে এই রাজনৈতিক আবহাওয়ার মধ্যে বড় হয়েছে। বাংলার রাজনীতি যদি সংসদীয় গণতন্ত্রের আগের রাজনীতি দেখি, যদি দেখি একসময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে, অহিংস এবং সহিংস আন্দোলনের যে সমান্তরালভাবে যখন চলে যাচ্ছে, যখন ছোট ছোট স্বায়ত্তশাসনের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনগুলোর মধ্যে কোথাও কংগ্রেস বা অন্য কেউ অংশগ্রহণ করছে, সেই নির্বাচনেও কিন্তু আমরা হিংসা দেখেছি, সেই নির্বাচনেও দখলদারি হয়েছে, সেই নির্বাচনেও মানুষকে আঘাত করা হয়েছে। এর থেকে মনে হয় বাংলার রাজনীতি মুক্ত ছিল না। আসলে বাংলায় কোনো জিনিস নিরামিষ নয়। সে সময় দেখা যায় শক্তিশালীর পক্ষে মানুষ থাকতেন। সুভাষচন্দ্র বোস শক্তিশালী ছিলেন। সুভাষচন্দ্র বোসের রাজনীতির মধ্যে একটা দাবিয়ে দেওয়ার বিষয় ছিল, মানে প্রভাবিত করবার বিষয় ছিল, এবং সেটা বলপূর্বক প্রভাবিত করবার চেষ্টাও বহু সময় হয়েছে। এটা নিয়ে তো কোনো ভিন্ন মত নেই। বাঙালি এ ধরনের রাজনীতিকে পছন্দ করেছে। আমরা অতিবাম রাজনীতি দেখেছি, আবার অতিবামের পরবর্তীকালে ডিজেনারেটেড অবস্থায় তাদের আরেকটা নতুন রূপ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সাম্প্রতিককালে যখন বহুত্ববাদের কথা বলছি, যখন অসহিষ্ণুতার কথা বলছি, যখন সাম্প্রদায়িকতার কথা বলছি, ধর্মের নামে বিভাজনের কথা বলছি, জাতপাতের নামে মানুষকে ভোটের সময় বিভাজনের কথা বলছি, তখন কিন্তু অন্য রাজ্যের থেকে আমরা খুব একটা বেশি এগিয়ে আসতে পারছি না। দেখুন, সারা ভারতবর্ষ বদলেছে, সারা পৃথিবী বদলেছে, বামপন্থা বদলেছে, বামপন্থী আন্দোলনের রূপরেখা বদলেছে, গতি প্রকৃতি বদলেছে। পৃথিবীতে আজকে ধর্ম হলো গণতন্ত্র আর রাজনীতি হলো উন্নয়ন। আমরা 70-এর দশকে, 80-র দশকে, 90-এর দশকে যে রাজনীতি দেখেছি, সেখানে বিতর্ক ছিল মতাদর্শের বিতর্ক, বিতর্ক ছিল চলার পথের বিতর্ক। রাজনীতির মূল সংজ্ঞা ছিল যে একটা কর্মসূচির বিরুদ্ধে আরেকটা পাল্টা কর্মসূচি, একটা ভাবনার পরিবর্তে আরেকটা ভাবনা, সমান্তরালভাবে আমরা সেখানে এগিয়ে যাব। কিন্তু যারা বিভিন্ন সময় অসহিষ্ণুতার কথা বলেন, মত প্রকাশের অধিকারের কথা বলেন, যারা বিভিন্ন সময় কোনো রাজনৈতিক দলকে সাম্প্রদায়িকতার রঙে রাঙিয়ে দিয়ে বলেন, সেই রাজনৈতিক দল যারা ধারাবাহিকভাবে গুজরাটে ক্ষমতায় আছে, তাদের বিরুদ্ধে কিন্তু সে রাজ্যে আর যাই হোক বুথ দখলের অভিযোগ কোনোদিন কোনো বিরোধী করেনি। আমরা ভারতবর্ষের সম্পূর্ণ অন্যান্য প্রান্ত থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছি। যে তামিলনাড়ু সম্পর্কে, তামিলনাড়ুর সংস্কৃতি সম্পর্কে উন্নাসিক বাঙালি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন বিভিন্ন বিতর্কে, সেই তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে এক দফার নির্বাচন। নির্বাচনী সংঘর্ষের খুব একটা ঘটনা নেই। আর আমরা বাঙালি রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা নিয়ে আমরা যারা শক্তি চট্টোপাধ্যায়ের পথে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছি, সেখানে আমাদের সংঘর্ষ ছাড়া বা সংঘর্ষের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা, প্রতিঘাত গড়ে তোলা ছাড়া রাজনৈতিক দলের আমার মনে হয় অন্য কোনো ভূমিকা নেই। আমরা দীর্ঘ 44 বছর ধরে একটা রাজনীতি দেখেছি, দীর্ঘ 44 বছর ধরে কেন্দ্র বিরোধিতার রাজনীতি চলেছে, কিন্তু প্রত্যেকটা নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ বাঙালি করতে পেরেছে, এই দাবি কোনোদিন করতে পারা হয় না। আজকে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, কারণ আমরা পঞ্চায়েত নির্বাচন দেখলাম, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নির্বাচন দেখলাম,
আমরা দেখলাম দক্ষিণ 24 পরগনার 94% আসনে বিরোধী রাজনৈতিক দল কোনো প্রার্থী দিতে পারেনি। আমরা লোকসভায় দেখলাম দক্ষিণ 24 পরগনা এলাকার পর এলাকা শূন্য করে দেওয়া হলো। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই যে শুধুমাত্র নির্বাচনকে শান্তিপূর্ণ করা যায়, আমার মনে হয় এ ধারণাও একটুখানি ভ্রান্ত। নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সাংবিধানিক বডি, কিন্তু নির্বাচন কমিশনকেও নির্ভর করতে হয় কেন্দ্রীয় বাহিনীর ওপরে, নির্বাচন কমিশনকেও নির্ভর করতে হয় রাজ্যের আন্তরিকতার উপরে, রাজ্যের বাহিনীর ওপরে, রাজ্য সরকারের সহযোগিতার উপরে। সুতরাং নির্বাচনকে আমি শান্তিপূর্ণ করব, নির্বাচনকে শান্তিপূর্ণ করবার লক্ষ্যে আমি শুধু নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলব। আর আমরা যারা রাজনীতি করি, রাজনীতির কথা বলি, একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করি, আমাদের দায়িত্ব কি? শাসক দলের একটা বড় ভূমিকা আছে। শাসক দল হলো বাঘ, তার হাতে প্রশাসন আছে। বাঘ আর হরিণের মধ্যে হরিণ তো শান্তি চাইবেই, কিন্তু দায়িত্ব থাকে বাঘের। বাঘ যদি শান্তি চায় তবেই দুজনের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। আমি বিশ্বাস করি 44 বছর পর সেই যে স্লোগান শুনে আমাদের কয়েকটা দশক কেটে গেছে, স্টেপ মাদারলি অ্যাটিটিউড, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র রাজ্য সংঘাত, তার বাইরে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গে এক নতুন রাজনৈতিক সূর্যোদয় হচ্ছে। কেন্দ্রে যে দলের সরকার, পশ্চিমবঙ্গে সেই দলের সরকার, সারা ভারতবর্ষের সঙ্গে তালে তাল মিলিয়ে একই সুরে আমরা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করব। ভাতৃহত্যার মধ্যে দিয়ে, রক্তস্নানের মধ্যে দিয়ে পৃথিবীতে কোনোদিন চিরকালীন শান্তি প্রতিষ্ঠা করা যায়নি, একটা রাজ্যেও তা সম্ভব নয়। আমি আশা করব পশ্চিমবঙ্গের পরিবর্তন অবশ্যম্ভাবী এবং এই রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন শুরু হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক। শ্রমিককে বিশেষ করে ধন্যবাদ। অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতার দুটো বাক্য কি চমৎকার ব্যবহার করলো। আমি ওর সঙ্গে সম্পূর্ণ একমত যে হ্যাঁ, সত্যি আমাদের রাজ্যের সমবায় সমিতির নির্বাচন বা স্কুল কলেজের পরিচালন সমিতির নির্বাচন, সেখানেও হিংসা হয়। তবে একটা জায়গায় আমার খটকা, ক্ষমতায় থাকা একটি দলও কি আলাদা? কেন এই প্রশ্ন করছি? শ্রমিক গুজরাতের কথা বললো এবং একটা শব্দবন্ধ ব্যবহার করলো, আমি লিখে নিয়েছি, স্বতন্ত্র সাংবিধানিক বডি কে নির্বাচন কমিশন। বেশ, ঠিক এই জায়গায় আমি শ্রমিকের কাছে একটা কোটেশন নিয়ে যাব। বছর 7 আগের ঘটনা, 2004-এর লোকসভা নির্বাচনের প্রচার তখন একেবারে তুঙ্গে। উত্তরপ্রদেশের জনসভা থেকে এক জননেতা বলছেন, আমি একেবারে কোট আনকোট যাচ্ছি, আমি নির্বাচন কমিশনকে আগেই সতর্ক করে বলেছিলাম আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। আমি সরাসরি অভিযোগ করছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কে বলছেন? স্বয়ং নরেন্দ্র মোদী, যিনি তখনও দেশের প্রধানমন্ত্রী হননি, আর লড়াইটা ছিল তার প্রধানমন্ত্রী হওয়ার লড়াই। আর উল্টো দিকে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি, তিনি কি বলছেন? আবার কোট আনকোট যাই, আহত কোনো টিম যখন হারতে শুরু করে তখন রেফারিকে আক্রমণ করে। আমার প্রথম বক্তার কাছে আমার ওপেন ফোরামে প্রশ্ন একটাই থাকবে, তাহলে সব ক্ষেত্রেই কি ক্ষমতায় আসার আগের অবস্থানটা ক্ষমতায় এলেই রাতারাতি পাল্টে যায়? সেটা সিবিআই নিয়ে অবস্থান বলুন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অবস্থান বলুন, আর নির্বাচন কমিশন নিয়েই বলুন। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। নমস্কার প্রিয় সঞ্চালক, শ্রদ্ধেয় অন্যান্য বক্তারা এবং আপনারা সবাই। বিষয়টি খুবই জটিল, স্পর্শকাতর, এবং এটা ঠিক যে রাজনৈতিক দলগুলি পরস্পরকে আমরা নিশ্চয়ই দায়ী করব এবং সময়ে সময়ে সেই দায়ী, কে কাকে দায়ী করছি প্রেক্ষিত কিছু বদলাবে, কিন্তু সামগ্রিক পরিস্থিতিটা বদলানো অবশ্যই প্রয়োজন। এ ব্যাপারে আমি কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু রাখছি না। সুমন যেখান থেকে শেষ করলাম আমি সেই জায়গাটা থেকে শুরু করতে চাই। এই যে অবস্থান বদল, নরেন্দ্র মোদীজি বলছেন কখন? যখন তারা ক্ষমতায় নেই, ক্ষমতায় আসার আগে নির্বাচন কমিশন ঠিক দায়িত্ব পালন করছেন না। একই জিনিস পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম সামান্য বাড়লে রাস্তায় বসে থাকতেন বিজেপি নেতারা, আজকে ডেলি প্যাসেঞ্জারি করছেন, ডেলি প্যাসেঞ্জারি করছেন, ডেলি প্যাসেঞ্জারি করছেন শ্রমিকদের দলের নেতারা। এত বক্তা, মুখে শুধু রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দামের প্রসঙ্গটা নেই। অবস্থান বদল। তাহলে এই ধরনের কিছু সমস্যা সব যুগেই কালে কালে তৈরি হয়। নির্বাচন কমিশনকে তো অবশ্যই দায়ী করতেই হবে। তার কারণ রয়েছে, গতকাল পর্যন্ত যা যা পরিস্থিতি ছিল আপনারা সবাই দেখেছেন। সেখানে পশ্চিমবঙ্গের একজন প্রার্থী সুজাতা মণ্ডল খান, হ্যাঁ আমাদের দলের,
আমি যদি দলের কথাও না বলি, একজন প্রার্থী, তাকে সরাসরি মাথায় বাঁশ দিয়ে মারা হলো, আর নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা প্রশাসন, এসপি তার রিপোর্টে দিচ্ছেন মাথায় কোনো আঘাত পড়েনি। সবাই দেখলেন। কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? সুরজিৎ দা রয়েছেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কি করছিল কেন্দ্রীয় বাহিনী? যত রকম ভাবে শোনা গেল কেন্দ্রীয় বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনী আসছে। আরে ভোটার পিছু একজন করে কেন্দ্রীয় বাহিনী দিলেন না কেন? কিন্তু যখন গন্ডগোলগুলো হচ্ছে তখন শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী কি করবে, ইলেকশন কমিশন কি করবে, কারণ রাজ্য সরকারের সহযোগিতা দরকার, স্টেট পুলিশের সহযোগিতা দরকার। গত কিছু দিনে কতজন অফিসার বদল হয়েছেন হিসাবটা কি শ্রমিক বোধহয় সেই প্রসঙ্গটা একটু অ্যাভয়েড করে গেল, স্বাভাবিক। বদল তো হয়েছে, কাদের কথায় হচ্ছে? একটা এলাকায় থাকা কোনো অফিসারকে যখন সরানো হচ্ছে তখন তো একটা নির্দিষ্ট কোনো পরামর্শে সরানো হচ্ছে, এবং সেখানে আরেকজনকে আনা যখন হচ্ছে, তো এটা ভেবেই তো আনা হচ্ছে তিনি ঠিকভাবে গাইড করবেন নির্বাচনটাকে, তাহলে আর বদলটার দরকার কি ছিল? তো বদলই যখন হলো তাহলে আবার এই প্রশ্নটা আসছে কি করে যে পথ দেখাবে কে, পথ দেখাবে কে, পথ দেখাবে কি? হয় নাকি এটা? ফলে একের পর এক জায়গায় দেখা গেছে এবার নির্বাচন কমিশনকে বারবার অভিযোগ জানিয়ে কোনো ফল পাওয়া যায়নি। দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করা দূরের কথা, তারা বহু জায়গায় ভোটারদের বাধা দিয়েছেন, নিরুৎসাহ করেছেন, প্রভাবিত করেছেন নির্দিষ্ট একটা জায়গায় ভোট দেওয়ার জন্য। তাই নিয়ে পথ অবরোধ পর্যন্ত হয়ে গেছে। এতটা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আগের কোনো নির্বাচনে দেখা যায়নি। শ্রমিক বলছিল কেন্দ্রে সরকার রাজ্যে সরকার এক থাকলে ডবল ডেকার সরকার, এসব কথা। ওটা ডবল চুল্লি শ্মশান, যেটা উত্তরপ্রদেশে আছে, মধ্যপ্রদেশ, গুজরাট, এসব তো দেখেছে। আপনি ভাবুন পশ্চিমবঙ্গে এসে 2000 ফাঁকা প্লাস্টিকের চেয়ারের সামনে যোগী আদিত্যনাথ বক্তৃতা করছেন আইন শৃঙ্খলা নিয়ে, হাতরাসে ধর্ষণ করে খুন, তার বাবাকে আবার গুলি করে খুন। যোগী আদিত্যনাথ 1500 ফাঁকা প্লাস্টিকের চেয়ার, তার সামনে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন, খুব সমস্যা। শ্রীরামচন্দ্রকে কেউ অশ্রদ্ধা করছেন না, যাঁরা ভক্তি করেন করবেন, 100 বার করবেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের অনুষ্ঠানে যে জয় শ্রীরাম শব্দটা স্লোগান দেওয়া যায় না, এই তাল জ্ঞানটা থাকবে তো? তারা যদি বলেন এখন বাংলা সংস্কৃতি, সোনার বাঙ্গাল, খুব মুশকিল। ফলে দোষ ভুল ত্রুটি আমাদের দলে নেই, 100% আছে। রক্ত মাংসের মানুষ, আমার ভুল নেই, ওর ভুল নেই, তার ভুল নেই, কোথাও কোথাও সেটা সংশোধনের চেষ্টা হচ্ছে। শুধু আমি এইটাকে বলবো যে এর আগে যদি আমরা একটুখানি সার্বিকভাবে বাংলার চিত্রটাকে ভেবে নিই, আমরা শুধু ভোট দিয়ে ভাবছি কেন? আমার পরে তন্ময়দা বলবেন সিপিআইএম এর সমস্যাটা হচ্ছে এই যে সিপিআইএম জমানায় আমরা নিশ্চয়ই সিপিআইএম এর বিরুদ্ধে বহু অভিযোগ করার মতো প্রেক্ষিত পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আমরা এখানে বলতে পারি যে গত 10টা বছরে কোনো গণহত্যা দেখাতে পারবেন না, একটা বিজন সেতু নেই, একটা ছোট আঙাড়িয়া নেই, একটা নেতাই নেই, একটা নানুর নেই। এখানে কম্পিউটার ঢুকতে দেব না বলে এখন আন্দোলন অতীত। প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেবো, এসব এখানে হয় না। আপনি দেখুন শহর থেকে পাকা রাস্তা দিয়ে প্রত্যন্ত গ্রামের মধ্যে পৌঁছে যেতে পারছেন, পাইপের জল বাড়িতে বাড়িতে গ্রামে পৌঁছানোর কাজ শুরু হয়ে গিয়েছে, বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্যসাথী কার্ড কাজ করছে, কাজটা চলছে। একটা কোথাও আপনি পাহাড় দেখুন, আপনি নীতি নিয়ে তর্ক বিতর্ক করতে পারেন, কিন্তু আপনারও যারা আত্মীয় বন্ধু আছে আপনি বলুন গরমে আপনি শান্তিতে পাহাড়ে যাবেন? আপনি শীতে শান্তিতে জঙ্গলমহল থেকে ঘুরে এসছেন, যেখানে কদিন আগে ছত্তিশগড়ে মাওবাদী হানায় 23 জন জওয়ান মারা গেছেন। মোদিজি বলেছিলেন, কি বলেছিলেন? নোটবন্দি, কালো টাকা বন্ধ, দুষ্কৃতীদের হাতে, সন্ত্রাসবাদীদের হাতে আর কালো টাকা যাবে না, সন্ত্রাস উঠে গেল। 23 জন ঘরের পাশে, জঙ্গলমহল, আমাদের জঙ্গলমহল শান্ত। এই সবটা নিয়ে বিচার, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক ভালো আছি। আমরা কেন সরকার বদলের কথা বলবো? একটা বিষয় আলোচনা ছিল, হ্যাঁ ভোটে শান্তি ফেরাতে হবে, একটা বিরাট আইনের একটা
তফাৎ করে দিয়েছে বা নির্বাচন কমিশন শুধুমাত্র বিজেপিকে অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার জন্য। এতদিন কংগ্রেস, বামপন্থীরা, তৃণমূল এই কথাটা আনেনি কি না, আমাদের নিয়ম ছিল যখন কোনো ভোট হচ্ছে সেই বুথে সেই দলের যারা এজেন্ট হবেন তাকে তার বুথের লোক হতে হবে বা নিয়ারেস্ট। যেহেতু বিজেপির বুথে বুথে লোক নেই, সংগঠন নেই, কাউকে কোনো সর্বদল বৈঠকে আলোচনা হলো না, এত বড় একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন করে দিল একটা গোটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে কেউ যে কোনো বুথে বসতে পারে। ফলে যে কোনো এলাকা, গ্রামাঞ্চল বা শহরাঞ্চল, বিরাট বিরাট এলাকা, সেখানে এলাকায় বহিরাগত ঢুকছে। বহিরাগত মানে কি, ওই এলাকারই অন্যদিকে, তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা থাকছে না সেই এলাকার শান্তি রাখতে। বুথের এজেন্ট হলে কি হয়, কাকিমা আপনি এসছেন, অন্য দলের হলেও জ্যাঠু আপনি এসছেন, সবাই সবাইকে চেনে। এখন যাদের পাঠানো হচ্ছে, এক ঝাঁক লোক একটা এলাকায় ঢুকছে বৈধভাবে, তাদের কিন্তু সেই এলাকাটা ঠিক রাখার কোনো দায়বদ্ধতা নেই। এবং খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস এবং আমাদের কাছে যতটুকু খবর আছে বামপন্থীরা বা কংগ্রেস, তারা কিন্তু এই কাজটা করছে না। কারণ কংগ্রেস, বামপন্থীরা বা তৃণমূল কংগ্রেস এই ধাঁচাটায় কাজ করেছে অভ্যেস, আর বিজেপির জন্য জিনিসটাকে পাল্টে দেওয়া হলো। তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন, তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এবং তাদেরকে পথ নির্দেশ করছে আগে থেকে নতুন বদল করে আনা অফিসাররা। আমি এতগুলি অভিযোগ করলাম, তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস কোথাও কোনো রকমভাবে উদ্বিগ্ন বা চিন্তিত। তৃণমূল কংগ্রেস অন্তত 225টা আসন পেয়ে আবার সরকার গঠন করতে চলেছে, কিন্তু যে সমস্যাটা তৈরি হচ্ছে আমরা সেটার সমাধান করতে চাইছি। হ্যাঁ, কোথাও কোথাও আমাদের দলের তরফেও ত্রুটি বিচ্যুতি আছে। আবার বিজেপি ত্রিপুরায় কি কাণ্ড কারখানা করে রেখেছে আমার থেকে ভালো তন্ময়দা বলতে পারবেন। সেখানকার মানুষ এখন বিজেপির হাত থেকে পরিত্রাণ পেতে চান। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি এই বিষয়টা বলবো যে হ্যাঁ, আবার যারা সাধারণ মানে রাজনীতির বাইরের গণ্ডির নাগরিকরা রয়েছেন, রাজনীতিবিদরা সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে যান, যে সব খারাপ কাজ বা সব এই মারামারি ইত্যাদি ইত্যাদি যেন শুধু রাজনীতিবিদরাই একটা টার্গেট হয়ে যান, লক্ষ্যবস্তু না। এটা সংসদীয় গণতন্ত্র, সবাই আসুন, আপনাদের সকলের কর্তব্য আছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন আরো ভালো কিভাবে কাজ করা যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, আমাদের তৃতীয় মামাটি মানুষের সরকারের নেতৃত্বে, সেটা আমরা এই ভোটের মধ্যে দিয়ে আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ কুণালদা। তৃতীয় বামফ্রন্ট শুনে তন্ময়দাও যেন সচকিত হয়ে পড়লেন। যে প্যাশন দিয়ে কুণালদা সুজাতা মণ্ডলের কথা বলছিলেন আমার ভালো লাগছিল, কিন্তু আরও ভালো লাগতো, আরও নিশ্চিন্ত বোধ করতাম যদি সেই একই প্যাশন দিয়ে পাশাপাশি অন্তত একবার উল্লেখ করতেন যে পাপিয়া অধিকারী বিজেপি প্রার্থী ওই একই সময় ওই একই দিন হাসপাতাল চত্বরে গলা ধাক্কা খেলেন, তৃণমূলের কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত। অবশ্য ত্রুটি বিচ্যুতি আছে, কুণালদা আগেই বলে নিয়েছেন। আমি শ্রমিকের কাছে একটা কোটেশন নিয়ে গেছিলাম, আমি কুণালদার কাছেও একটা কোটেশন নিয়ে যাব, কার্যত তাকে মনে করিয়ে দেবো। এবারও একেবারে কোট আনকোট যাচ্ছি, এবারও কোট আনকোট যাব। পুলিশ ও প্রশাসনের একাংশ সিপিএমকে সাহায্য করছে এবং নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমি কমিশনকে অনুরোধ করব সব রকমের কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয়। যদি লালগড়ে বিএসএফ বা সিআরপিএফ মোতায়েন করা যায়, তাহলে কেন কেশপুর বা গড়বেতায় করা যাবে না? অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা অত্যন্ত প্রয়োজন। আনকোট। 2009 সালের 2রা এপ্রিল, আমি কুণালদাকে মনে করিয়ে দিই, যিনি বলছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওপেন ফোরামে আমার একটাই প্রশ্ন থাকবে, তাহলে কি ব্যক্তি এক কিন্তু সময় ভেদে, মানে সোজা কথায় ক্ষমতা এলে নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ধারণাগুলো সব ক্ষেত্রে পাল্টে যায় সব দলে? যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। একটা অসম্পূর্ণ শব্দবন্ধ নিয়ে আজকের আলোচনা, কেউ তার পক্ষে না, কেউ তার বিপক্ষে না। শব্দবন্ধে যে 3টে লাইন ব্যবহার করা হয়েছে, আমি তার সঙ্গে একটি চতুর্থ লাইন যোগ করে শব্দবন্ধটাকে সম্পূর্ণ করতে চাই এই কথা বলে যে সুমনের বলা 3টে লাইনের পরে চতুর্থ লাইনটা যোগ হোক, দেখো প্রতিরোধ জনতার,
3 দফার নির্বাচনে বাংলার জনতা প্রতিরোধের মেজাজ নিয়ে ভোট দিয়েছেন এবং সেই মেজাজের সামনে যে অপচেষ্টাই চালিয়ে থাকুন না কেন সেই অপচেষ্টা পরাস্ত হতে বাধ্য হয়েছে। কুণাল আমার ব্যক্তিগত বন্ধু এবং বহু দিনের বন্ধু। আমি কুণালকে সাংবাদিক হিসাবে দেখেছি, আমি কুণালকে সাংসদ হিসেবে দেখেছি, আমি কুণালকে ন্যায় বা অন্যায় কারণে সিবিআই এর হাতে গ্রেপ্তার অবস্থায় দেখেছি, মমতা ব্যানার্জির গণতন্ত্রে কুণালের কণ্ঠ রোধ হতে দেখেছি, কিন্তু আমি কুণালকে কোনোদিন জ্যোতিষী অবস্থায় দেখিনি। আজকে প্রথম কুণালকে আমি জ্যোতিষী অবস্থায় দেখলাম। 225টা আসন জেতার জ্যোতিষী। অন্তত এটুকু নিশ্চিন্ত থাক, দোসরামের পরে কুণালের নামের আগে বা পরে যে বিশেষণই বসুক না কেন জ্যোতিষী বিশেষণটা উঠে যাবে, যেমন মমতা ব্যানার্জির নামের আগে মুখ্যমন্ত্রী বিশেষণটা উঠে যাবে। এ সম্পর্কে কুণাল নিশ্চিত থাক। আসলে ধীরে ধীরে পর্দা উঠছে। প্রথম 3 দফায় অনেকটাই পর্দা উঠে গেছে, বাকি যত আছে 5 দফা পর্দা ওঠার কাজটা এগোবে ততটাই। লড়াইটা এবার সরাসরি হবে বাম সংযুক্ত মোর্চা বনাম বিজেপি। তৃণমূল কে? তৃণমূল কারা? তৃণমূল আরএসএস এর গুপ্ত সংগঠন। তৃণমূল সেই সংগঠন যে বলেছিল আরএসএস দেশপ্রেমিক। তৃণমূলের নেত্রী সেই নেত্রী যাকে আরএসএস বলেছিল পশ্চিম বাংলার দুর্গা। তৃণমূলের নেত্রী সেই নেত্রী যিনি বলেছিলেন বাজপেয়ী ভালো আদবানি খারাপ, পরে বলেছিলেন আদবানি ভালো মোদি খারাপ, এখন বলছেন মোদিকে তাও সহ্য করা যায়, অমিতটা অসহ্য, ওটা আরো খারাপ। ফলে প্রত্যেক দিন নিজের পরিচয় তিনি প্রকাশ করছেন। আর একথা অস্বীকারের কোনো উপায় নেই, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার সময় আমাদের রাজ্যে আরএসএস এর শাখা ছিল 700, আজকে আমাদের রাজ্যে আরএসএস এর শাখা 12,000। তৃণমূলকে আমরা কোনো লড়াইয়ের পক্ষ বলে মনেই করছি না। আমরা সংযুক্ত মোর্চা মনে করছি আগামী দিনের লড়াইটা হবে বামপন্থীদের সঙ্গে বিজেপির। তবে একটা সুখবরের মধ্যে পাওয়া গেছে, বিরোধী শূন্য ভারত গড়তে চেয়েছিলেন মোদিজি, আজকে বিজেপি শূন্য পাঞ্জাব গঠিত হয়েছে। পাঞ্জাবের সমস্ত বিজেপি বিধায়করা আজকে বিজেপি থেকে পদত্যাগ করেছেন। বিজেপি শূন্য পাঞ্জাব গঠনের কাজটা আজকে সমাপ্ত হয়েছে। 7 বছরে নরেন্দ্র মোদী কথা রাখেননি, যারা বলেন তারা মিথ্যে কথা বলেন। মোদীজি বলেছিলেন নির্বাচনের আগে, আমরা ছোটবেলায় ইংরেজিতে টেন্স পড়তাম, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ভুল পড়তাম। আর একটা টেন্স আছে পার্মানেন্ট ফিউচার টেন্স। মোদীজি বলেছেন 15 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আসবে, পার্মানেন্ট ফিউচার টেন্স। মোদীজি বলেছেন নোট বাতিলের ফলে কালাধন ফেরত আসবে, পার্মানেন্ট ফিউচার টেন্স। কিন্তু মোদীজি কোনো কথা রাখেননি, রেখেছেন তো। मोदी जी बोलेছিলেন क्या आप लोग नहीं चाहता है कि हम सारोदा वाले को पकड़ेंगे, क्या आप लोग नहीं चाहता है कि हम नारोदा वाले को पकड़ेंगे। একবারও বলেননি জেল মে পাকড়েঙ্গে। এবার আপনারা দেখে নিন, সারদা বালে মুকুল রায়কে ডান বগলে পাকড়ে নিয়েছেন, নারদা বালে শুভেন্দু অধিকারীকে বা বগলে পাকড়ে নিয়েছেন, দুজনকেই পাকড়েছেন। মোদিজি কথা রেখেছেন, মোদিজি কথা রাখেননি। এই অসদাচরণ আমি অন্তত টেলিভিশনে অনে আর বলতে পারবো না। আসলে হেরেছে কি? 2011 সালে কি বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছে? 2014 সালে কি মনমোহন সিং হেরেছে? না, আসলে 2011 সালে পশ্চিমবাংলার মানুষ হেরেছে, 2014 সালে ভারতবর্ষের মানুষ হেরেছে। 2010 সালের 1 কেজি সরষের তেল 40 টাকা থেকে আজকে 145 টাকা, আপনার রান্নাঘর উত্তপ্ত হয়েছে। 2010 সালের বিদ্যুতের মাশুল 10 বছরে 14 গুণ বেড়েছে, আপনার সংসার খরচ কঠিন হয়েছে। যারা পেনশনের উপর, ব্যাংকে জমানো টাকার সুদের উপর সংসার চালান, গোটা পশ্চিমবাংলার সেই সমস্ত মানুষ, পিপিএফ এর সুদ কমেছে, ইপিএফ এর সুদ কমেছে, ব্যাংকের সুদ কমেছে,
আদানির সম্পত্তি 66% বেড়েছে, মুকেশ আম্বানির সম্পত্তি 67% বেড়েছে, বাবা রামদেবের সম্পত্তি 173% বেড়েছে, অমিত শাহের সম্পত্তি 300% বেড়েছে, জয় শাহর সম্পত্তি 16,000% বেড়েছে। আর ভোটের রাজনীতিতে পায়ের চোটকেও খুচরো লাভে ভাঙিয়ে নিতে দ্বিধাবোধ করেন না যখন একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী যখন ভোট পাওয়ার জন্য মৃত সৈনিকের নামে আত্মহত্যা করা ফিল্মের অভিনেতার নামও উচ্চারিত হয় দেশের প্রধানমন্ত্রীর গলা থেকে, তখন বোঝা যায় রাজনীতিতে দেউলিয়াপনা কাকে বলে। শুনছেন কোথাও বিজেপির মুখে মূল্যবৃদ্ধি রোধের কথা? শুধু হিন্দু মুসলমান, পাকিস্তান, উগ্র জাতীয়তাবাদ। শুনছেন কোথাও তৃণমূলের মুখে কর্মসংস্থানের কথা? আমি বিধায়ক বর্তমান, 12,50,00,000 চাকরি দিয়েছেন বলে বাজেটে দাবি করেছেন মমতা ব্যানার্জি, লিখিত ডকুমেন্ট বিধানসভায় পেশ করেছেন। আমাদের রাজ্যে ৭৯,৯৭৭টা বুথ, 12,50,00,000 হলে এক একটা বুথে 137 জনের চাকরি হয়, এক একটা বিধানসভায় 32,000 জনের চাকরি হয়। হয়েছে পশ্চিমবাংলায়? কেউ বিশ্বাস করেন শ্রোতারা যারা শুনছেন? গোটা মিথ্যাচারের উপর চলছে। উনি নাকি রেশন দিচ্ছেন বিনা পয়সায়। কি দেন? 15 দিনে 1 কেজি চাল, 15 দিনে 1 কেজি চাল, 2 কেজি চাল, হ্যাঁ ওটা বিনা পয়সায় দেন, 2 টাকায় পান, বিনা পয়সায় দেন। কার প্রকল্প? ভারত সরকারের প্রকল্প। যদি সেটা বলেছিল না, বুদ্ধ ভট্টাচার্যরা বলেছিল না 1993 সাল থেকে গোটা দেশের মানুষ, সব রাজ্যের মানুষ 2 টাকা কিলো চাল পায়। যখন রেশন কার্ড এপিএল আর বিপিএল এ ভাগ হয়েছিল তখন থেকে বিপিএল তালিকাভুক্তরা। মুখ্যমন্ত্রী সবকিছুতে নিজের কৃতিত্ব দাবি করতে হবে। কন্যাশ্রী কাদের প্রজেক্ট? ইনসেন্টিভ স্কিম ফর গার্লস স্টুডেন্টস, অরিজিনাল প্রজেক্টটার নাম। তৃতীয় বিশ্বের সব দেশগুলোতে চালু আছে। উনি দিয়ে দিচ্ছেন উনার নামে কন্যাশ্রী। সবুজ সাথী সাইকেল দেওয়া কার প্রজেক্ট? ইউনেস্কোর প্রজেক্ট। উনি বলে দিচ্ছেন, উনি দিচ্ছেন। পাকিস্তানেও দেওয়া হচ্ছে, মেয়েরা স্কুলে গেলে পরে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও দেওয়া হয়েছে। তখন ছিল তপশিলি, জাতি, উপজাতিভুক্ত এবং আদিবাসী ছাত্রীদের জন্য। পরে ওটা প্রসারিত হয়েছে, ইউনেস্কো প্রসার ঘটিয়েছে সব ছাত্রীদের জন্য। এখনো তাই চলছে। অন্য কেউ সরকারে থাকলেও তাই হতো, ইউনেস্কোর প্রজেক্ট। মুখ্যমন্ত্রী কৃতিত্ব দাবি করছেন, সম্পূর্ণ মিথ্যাচার। আর এই মিথ্যাচারের মুখে দাড়িতেও মিথ্যাচার, পায়ে প্লাস্টারেও মিথ্যাচার, দুটোই নাটক। এই নাটক দেখতে দেখতে গোটা পশ্চিমবঙ্গবাসী আজকে ক্লান্ত, পশ্চিমবঙ্গবাসী আজকে বিরক্ত, পশ্চিমবঙ্গবাসী আজকে সত্যি সত্যি মুক্তির পথ খুঁজছেন। যারা 7 বছরে দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদ, আপনার টাকায় গড়া রাষ্ট্রায়ত্ত সম্পদকে জলের দরে বেচে দিল বড় বড় পুঁজিপতিদের হাতে। একটা উদাহরণ এলআইসি। 5 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। 2019 সাল পর্যন্ত এলআইসি ভারত সরকারকে ফেরত দিয়েছে 3,160 কোটি টাকা। এখন 74% বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ। মানে কি? যদি এবছর এলআইসি 100 কোটি টাকা লাভ করে, 74 কোটি টাকা যাবে সেই বিনিয়োগকারীদের কাছে, বাকি 26 কোটি টাকা থাকবে এলআইসির। তাই দিয়ে নিজের স্টাফদের মায়না দেওয়া, নিজের অফিস চালানো, তারপর ভারত সরকারকে দেওয়ার জন্য কিছু থাকলে দিতে পারবে। প্রথমে ব্যাংক অ্যামালগামেট হলো, তারপর ব্যাংক বিক্রি হচ্ছে, রেল বিক্রি হচ্ছে, 14টা কয়লার ব্লক বিক্রি হয়েছে, 41টা প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের কারখানা বিক্রি হচ্ছে। একটাই জায়গা দুর্গাপুর, রাজ্য সরকারের কারখানা দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড, কেন্দ্রীয় সরকারের কারখানা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একসঙ্গে বিক্রি হয়ে গেল 3 দিনের ব্যবধানে। দুটো সরকার এক, দুটো সরকারকেই হটাতে হবে, সংযুক্ত মোর্চার সরকার তৈরি করতে হবে। সেটাই মুক্তির রাস্তা, সেইটাই জনতার প্রতিরোধে 3 দফায় প্রমাণিত হয়েছে। আগামী 5 দফার জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ তন্ময়দা। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি তখন একবার জ্যোতি বসুর একটি মন্তব্য নিয়ে খুব বিতর্ক হয়েছিল। এক বামপন্থী প্রার্থী হেরে যাওয়ার পর তিনি বলেছিলেন মানুষ ভুল করেছে। আমার শুধু মনে হচ্ছিল তন্ময়দা যখন বলছেন যে 2011-য় মানুষ হেরে গেছে,
যখন সাধারণ মানুষের ভোটে কোনো সরকার ক্ষমতায় আসে, বামপন্থীদের সরকারও অন্য কোনো রাজ্যে ক্ষমতায় আসে, মানুষ ভুল করেছে বা মানুষ হেরে গেছে এই কথা কি বলা যায়? এটা কি জনরায়কে অপমান করা নয়? নিঃসন্দেহে ওপেন ফোরামে এ নিয়ে তন্ময়দার সঙ্গে আমার কথা হবে। আমি শুধু তন্ময়দাকে যেটা মনে করিয়ে দেবো সেটা হচ্ছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা যা বলছেন, বিশ্বাস করুন আমি পুরনো সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা দেখছিলাম, ক্ষমতায় থাকাকালীন নির্বাচন কমিশন নিয়ে সিপিএমের তরফেও হুবহু সেই অভিযোগগুলোই তোলা হতো। উদাহরণ দিই, 2004 সালে লোকসভা নির্বাচন, বিমান বসু নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের কলার ধরে থানায় হাজির করার ডাক দিয়েছিলেন। কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে পশ্চিমবঙ্গে এসেছিলেন বিহারের আইএএস আফজাল আমানুল্লাহ। এমনকি শাসক দলের হুমকির পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের ভোট প্রক্রিয়া যে বানচাল হয়ে যেতে পারে, কমিশনকে তার রিপোর্টে সেটাই জানিয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী অফিসার বাসুদেব বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্য নরম মনোভাব নেওয়ায় রাজ্যে ভোট বানচাল হয়নি। অনিল বিশ্বাস সে সময় কটাক্ষ করে বলেছিলেন, কমিশন সবাইকে রাজ্যের বাইরে থেকে নিয়ে আসুক, শুধু ভোটাররা এ রাজ্যের হলেই হলো। আর সেবারও কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর পক্ষে যিনি সব থেকে জোরালো সওয়াল করেছিলেন, আবার বলছি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, আমার পরের বক্তা প্রবাদ প্রতিম সাহিত্যিক সমরেশ মজুমদার। মনের মতো মন উপন্যাসে সমরেশদা লিখছেন, তুমি যদি জিততে চাও তাহলে তোমায় নির্মম হতে হবে। সমরেশদার কাছে আমার শুধু প্রশ্ন এটা থাকবে যে জেতার জন্যই কি রাজনীতিবিদরা নির্মম হন আর সেই জন্য আমাদের রাজ্যে হিংসা বাড়ে? সমরেশদা। নমস্কার। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো শুনছিলাম, আমি মনে করার চেষ্টা করছিলাম গত 6 মাস বা 1 বছরে আমি এগুলো শুনেছি কিনা। অন্তত এবিপি এই 7টা থেকে 8টা বা 8টা থেকে 9টা অনুষ্ঠানে এগুলো প্রায় আমি শুনে থাকি। শুনতে 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 আমি একটু হজম হয়ে গেছে। আমার কাছে এগুলো নতুন কথা বলে মনে হয় না। বক্তারা খুব ভালো বলেন এবং বলে চলেন। এই বারবার বলে বলে যদি মানুষের মনের মধ্যে তারা কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারেন, তাহলে আখেরে বোধহয় মানুষেরই লাভ হবে। আমি তো অন্য কথা বলি। বছর 2 আগে বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কলকাতায় এসেছিলেন। উনি সেবারই বোধহয় আমাদের ভারতবর্ষের বিখ্যাত পুরস্কার পদ্মভূষণ পেয়েছিলেন। তা আমায় বললেন যে সমরেশ, আমার না অনেক দিনের ইচ্ছে একবার উত্তর বাংলায় যাব, একটা চা বাগানে যাব, তোমার লেখা বারবার পড়ি, আমায় নিয়ে যাবে? তো আমি সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা করলাম। আমরা বাগডোগরা বিমানবন্দরে নামলাম। আমার এক বন্ধু তার গাড়ি নিয়ে এলো চা বাগান থেকে। আমরা সেবক ব্রিজ পেরিয়ে চা বাগানের দিকে যাচ্ছি। দুপাশে জঙ্গল, তারপরে চা বাগান যখন শুরু হচ্ছে তখন দেখলাম সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। তখন সন্ধে সন্ধে ভাব, এত গাড়ি দাঁড়িয়ে আছে, এই সময় গাড়ি থাকে না ওখানে। তো আমার ড্রাইভার নেমে সামনে ড্রাইভারকে জিজ্ঞেস করে জানলো যে রাজকুমার যাবেন, তাই পুলিশ সব গাড়ি দাঁড় করিয়ে গেছে। তো এই কথা শুনে আনিসুজ্জামান আমায় বললেন, রাজকুমার, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, তুমি রাজকুমার এখানে পেলে গেলেন? তো তারপর তার মনে হলো যে কুচবিহারের রাজা এখন আছে? না, থাকতেও থাকতে পারেন, তার রাজত্ব নেই। তাহলে রাজকুমার, ও তাহলে বোধহয় ভুটানের রাজা যাচ্ছে, তার ছেলে যাচ্ছে। আমরা এইরকম করছি, আধ ঘন্টা চলে গেল। আমাদের পেছনে আবার লম্বা লাইন গাড়ির। এইবার একটা অদ্ভুত সব সাইরেন বাজলো এবং গোটা 15 গাড়ি বিদ্যুতের মতন আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। এবং আমাদের ড্রাইভার এসে বলল, রাজকুমার গেল। রাজকুমারটা কে? বললো যে আপনি জানেন না, দেখেননি? আমরা কেউ দেখতে পেলাম না। রাজকুমার হচ্ছেন এখন যাকে পিসির ভাইপো বলা হয়, সেই ভদ্রলোকটি বসে আছে এবং তাকে ঘিরে বাকি গাড়িগুলো
তীর বেগে বেরিয়ে গেল। আমার আনিসুজ্জামান সাহেবের মতো অথবা গোটা 50-এর গাড়ি, আমরা পাথরের মতো বসেছিলাম এতক্ষণ, আমাদের কোথাও যাওয়ার অনুমতি ছিল না যতক্ষণ না উনি চলে যাবেন, আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। এটা যদি হয় 2018 বা 19 সালের ঘটনা, রাগ করার কোনো রাস্তা ছিল? আনিসুজ্জামান সাহেব যখন জানলেন ভদ্রলোকে কে, আমাকে বললেন যে এটা ভারতবর্ষ সমরেশ। আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু কিছু বলতে পারছিলাম না, এর উত্তর কি দেব। পাশাপাশি আরেকটা ঘটনা মনে পড়ছে। আমার জীবনের প্রথম উপন্যাস আমি দেশ পত্রিকায় লিখেছিলাম, উত্তরাধিকার। তাতে কংগ্রেস থেকে যখন ভারতবর্ষ বা পশ্চিমবাংলা একটু একটু করে কমিউনিজমের দিকে ঝুঁকছে, তার বিবরণ ছিল গল্পের মাধ্যমে। বইটি বেরোলো এবং প্রথম 3 মাসে মাত্র 60 কপি বিক্রি হয়েছিল। তখন আমার তো কোনো বই নেই এবং আমার নাম কেউ জানে না, দেশের বিজ্ঞাপন দেখে যদি জানতে পারে। আমার বাড়িতে একদিন আমার বন্ধুর ভাই এসে হাজির। তাকে দেখে বললাম, কী ব্যাপার তুমি? আপনার সঙ্গে কথা আছে, আপনি এই উপন্যাসটা লিখেছেন উত্তরাধিকার, এটা আমি 10,000 কপি কিনবো। তুমি কিনবে? আমি মানে পশ্চিমবঙ্গ সরকার কিনবে? আপনি শুধু প্রকাশককে বলুন একটা বিজ্ঞাপন দিতে যে কমিউনিস্ট পার্টির প্রচ্ছন্ন আবহাওয়া এই উপন্যাসে পাওয়া যাবে, আমি কিনে নেব। 10,000 কপি। তখন বইটার দাম ছিল 40 টাকা। একটা বই বিক্রি হলে আমি পাবো 8 টাকা, তখন 80,000 টাকা। ভাবো, আমি তো রাত্রে ঘুমোতেই পারছিলাম না এমন অবস্থা। ছুটে গেলাম মিত্র ঘোষ প্রকাশনায়, গজেন্দ্র কুমার মিত্র ছিলেন প্রকাশক। তাকে গিয়ে বললাম, আপনি এটা একটা বিজ্ঞাপন দিন, 10,000 কপি বিক্রি হবে। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তারপর? তারপর মানে 10,000 কপি বিক্রি হলো, তুমিও টাকা পেলে, আমিও টাকা পেলাম, তারপর? এই বইতে একটা কপি বিক্রি হবে না ভাই। বলে, কেন? ওই পুজোর সময় দেখো না, বিভিন্ন অনুষ্ঠান এই কমিউনিস্ট পার্টিরা যে স্টলগুলো তৈরি করে, সেখানে প্রচুর বই থাকে, এই বইটিও সেখানে থাকবে এবং লোকে ভাববে এটা কমিউনিজমের ওপর বই, তারা হাত বাড়াবে না। তুই তাতে খুশি? খুশি হও, তাহলে বিজ্ঞাপনটা দিচ্ছি। আমি না কিছুতেই বলতে পারলাম না খুশি, আবার অত টাকার লোভও তো ছাড়তে পারছিলাম না। করতে করতে দিন গেল, রাত গেল, তারপর লিখলাম কালবেলা। এইবার আমাকে বুদ্ধদেব এসে বললেন, আমার বন্ধুর ভাইয়ের নাম বুদ্ধদেব, এটা কি করলেন? পেছন থেকে ছুরি মারলেন, একেবারে এইভাবে ছুরি মারলেন আমাদের। আমি বুঝতে পারলাম না কেন ছুরি মারলাম, কীভাবে মারলাম। কিন্তু এখানে একটা কথা বলার আছে। সময়টা হচ্ছে 1983 সাল। একজন মন্ত্রী এসে আমাকে বললেন, আপনি পেছন থেকে ছুরি মারলেন, কিন্তু মন্ত্রী কাউকে আমাকে ছুরি মারতে পাঠাননি। সিপিএমের বিরুদ্ধে একটি উপন্যাস, তার গোটা নকশালদের ভূমিকা নিয়ে যে লেখা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু কেউ আমাকে, কোনো কমিউনিস্ট মনোভাবাপন্ন কেউ বা তার সমর্থক এসে লাল চোখ দেখাননি, বরং তারা বইটা কিনেছেন। আজকে যখন বইটা 1.5 লাখ 2 লাখ কপি বিক্রি হয়, তখন আমি ভাবি যে এই যে লোকগুলো যারা ক্ষমতার প্রচণ্ড রকম ব্যবহার করতে পারত, আমার ওপরে কোনো অত্যাচারের বন্যা বহায়নি কেন? এটা কি 2011 সালে হলে, 2010 সালে, 12 সালে হলে, 2018 সালে হলে আমি অব্যাহতি পেতাম, আমি রক্ষা পেতাম? জানি না পেতাম কিনা। তৃতীয়টা, আমার মাঝে মাঝে এটাও মনে হয়, একটা নকশালবাড়ি আন্দোলন এই 1967 থেকে শুরু হয়েছিল, যা
আমাদের সমস্ত মরালিটি বারবার বলেছি, বারবার লিখেওছি, আমাদের সমস্ত ভাবনা চিন্তাকে তছনছ করে দিয়ে গেল। আমরা চিৎকার করে গালাগাল বলতে শিখলাম, আমরা প্রকাশ্যে ওকে যাচ্ছে না কথা বলতে শিখলাম। এই অবস্থায় যে ধরা যাক কংগ্রেসের নেতার নাম বিধানচন্দ্র রায়, ধরা যাক কমিউনিস্ট পার্টির লেখার নেতার নাম জ্যোতি বসু, আজকে যদি তারা বেঁচে থাকতেন তাহলে তারা কীভাবে দেখতেন, কীভাবে এর পর্যালোচনা করতেন? ভাবলে কেমন গাড়া শিউরে ওঠে। মনে মনে ভাবি ভাগ্যিস তারা চলে গেছেন, তাদের দেখতে হয়নি। এই যে পরিপ্রেক্ষিত বললাম, এই পরিপ্রেক্ষিতে আমাদের সবচেয়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন যে গত 20 বছরে বা তারও বেশি সময়ে বাংলা ভাষায় যে সমস্ত গল্প উপন্যাস লেখা হচ্ছে এবং প্রচারিত হচ্ছে তার একটিও রাজনৈতিক উপন্যাস নয়, সমসাময়িক পটভূমি নিয়ে লেখা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো লেখা হয়নি। গত 10 বছর ধরে তিনি রাজত্ব করছেন, কোনো উপন্যাসের নায়িকা হয়ে ওঠেননি তিনি। এবং আজকে আমাদের এখানে যারা আছেন তারা আমার প্রতি হয়তো বিরূপ হবেন, কিন্তু বলতে অস্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আমি একটা উপন্যাস পড়তে পারিনি যে উপন্যাসটাকে আমি প্রথম শ্রেণীর উপন্যাস বলবো, যা রাজনৈতিক উপন্যাস। কেন? লেখকরা কি সযত্নে মুখ ফিরিয়ে নিয়েছেন? এই উপন্যাসগুলো লেখা যায় না এই পটভূমিতে। পটভূমিটা গোলমেলে হয়ে গেছে। এই গোলমেলে পটভূমিটা এত গোলমেলে হয়ে গেছে যে আমরা ভোট দিতেও যেতে চাই না। শেষ করছি আর একটা মজার কথা বলে। আমার এক প্রবীণ লেখক দাদা আমায় বললেন একদিন, এই কদিন আগে, আচ্ছা শহরে এমন এটা করা যায়, এই যে আমাদের 10,000 কোটি 10 কোটি মানুষ পশ্চিমবাংলায় আছে, এদের কেনা যায় না? তাহলে কেনা যায় মানে ধরুন একটা কারো লোকের হয়তো কোটি কোটি টাকা আছে, সে এদের অ্যাওয়ারনেস করে এই লোকগুলো কিনে দিল, 10 কোটির মধ্যে 8 কোটি কিনলো, কিনে বললো যে তুমি যদি আমি যাকে ভোট দিতে বলছি তাকে ভোট দেবে, যাকে না দিতে পারো আমি যেমন হেরে যাব তুমি মারা যাবে, তার বিনিময়ে তুমি এই টাকা পাবে। তাহলে যখন ভোটের ফল বেরোবে তখন এই রাজনৈতিক দলগুলো মাথা চাপড়াবে, আর সেই লোকটি তার পছন্দ মতো নেতাকে মুখ্যমন্ত্রী বানিয়ে আমাদের দেশটা শোষণ করবে। কেমন হয় বলো তো? এরকম একটা উপন্যাসের পটভূমি নিয়ে লিখলে কেউ পড়বে? আমি ভদ্রলোকের মুখে দিয়ে দেখে থাকলাম, তাকে বললাম আপনি কবে আজ থেকে কতদিন আগে সেসব বিখ্যাত উপন্যাস লিখেছিলেন আর আজকে আপনি এইসব ভাবছেন? বলে আমি বিষয় খুঁজে পাচ্ছি না, আমাদের চারপাশে কোনো বিষয় নেই, ফলে লেখার শুধু মানুষ, যে মানুষের কোনো রকম অতীত নেই, যে বর্তমান নেই, ভবিষ্যৎ নেই, একটা অদ্ভুত সব মানুষ, এদের নিয়ে কী করে লিখবো বলতো? বড় হতাশায় ভুগছি। হতাশায় তো আমরা সবাই ভুগছি। দেখা যাক, তবু আশায় থাকি যদি কোনো পরিবর্তন হয়, পট পরিবর্তন, তখন হয়তো আশার পথ দেখাবে। নমস্কার। অনেক ধন্যবাদ সমরেশদা। আমি কয়েক মুহূর্তের জন্য বেল দিতে ভুলে গেছিলাম, তার কারণ ফ্ল্যাশব্যাকের মতো আমাদের ছোটোবেলাটা আমাদের সামনে আসছিল। কালবেলা অর্ক বা অনিমেষের চোখ দিয়ে আমরা উত্তাল সত্তরকে চিনেছি, যারা সেই সময় হয়তো যাদের জ্ঞানও হয়নি, তখন এই সমরেশদার কালো কালো অক্ষরগুলো আমাদের বাংলা এবং বাংলার রাজনীতি চিনিয়েছে। সমরেশদা বললেন ইদানিংকালে সত্যি রাজনৈতিক উপন্যাস লেখা হয় না। আমার মনে পড়ল 2009, 10, 11 এই পর্যায়টা সমরেশদারই মৌসলকালে আমরা দেখেছি, কিন্তু কোথায়? তারপর কোথাও কি দাঁড়ি বা ফুল স্টপ করলো? আর সেটা পড়ার থেকেও যেটা চিন্তার, সেটা কি ভয়ের কারণে? যে ইঙ্গিত সমরেশ মজুমদার দিলেন। আমি গর্ভধারিণী পড়ছিলাম, সেখানে সমরেশদা লিখছেন, পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। আমরা কোথাও ওই ত্যাগের আদর্শ থেকে কি সরে আসছি? দেখুন, আবার যদি আমি বিষয়ে ফিরি, একটা বিষয় আমার মানতেই হবে অত্যন্ত দুঃখের সঙ্গে, যে এই পোড়া রাজ্যে ভোটের সময় হিংসা আর ভোট হিংসায় মৃত্যু
চিরকালই গোটা দেশের মধ্যে রেকর্ড সৃষ্টি করে। একেবারে সরকারি পরিসংখ্যান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য কি বলছে? বলছে 2003 সালে অর্থাৎ বাম জমানার পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে 76 জনের মৃত্যু হয়েছিল। ঠিক এক দশক পর 2013 সালে তৃণমূলের জমানায় সেই পঞ্চায়েত ভোটে মৃত্যু হয় 39 জনের। আবার 2018 সালের পঞ্চায়েত ভোটে এই ভোট হিংসা প্রাণ কেড়েছিল 29 জনের। সুতরাং ভোট এলেই বাঙালি যে একেবারে রক্তলোলুপ হয়ে ওঠে, এটা তো তথ্য বলছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, কাদের প্ররোচনায়?